গুড আফটারনুন, ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। আমাদের মিশন সিরিজ সেশন ডে 4 সবগুলো তোমাদের ইউটিউবে ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস কমপ্লিট হওয়ার পর রেকর্ডেড ক্লাস থাকে। তো প্রিভিয়াস ক্লাসগুলো যদি এখন ইনকমপ্লিট থাকে, ক্লাসগুলো কমপ্লিট করানো। আর এই ক্লাসগুলো সবগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এক্সামে যে মেইন টপিকগুলো, মেইনলি সিএচওর জন্য যে টপিকগুলো থেকে এক্সামে কোশ্চেন আছে, সেই প্রতিটা টপিককে টাচ করে করে প্রতিটা একটা রিভিশন টাইপ প্লাস কমপ্লিট সিলেবাস, কমপ্লিট মানে যা যা ইম্পর্টেন্ট আছে সবগুলা একটা করতে লাগবে। যে টাইম আছে এই টাইমের মধ্যে 1 তারিখ থেকে আমাদের এক্সাম। তো তার আগেই সব কিছু আমাদের প্রতিটা যাতে আবার একটা রিভিশন হয়। যারা অলরেডি কমপ্লিট হয়, মানে সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, জাস্ট ক্লাসে অ্যাটেন্ড করলে পরে এটা একবার রিকল হয়ে যাবে। তো আজকের সেশন ডে 4 আমরা স্টার্ট করছি। আজকে ক্লাসে আমরা কিছু রিজনিং এর পার্ট রাখলাম এবং আমাদের নার্সিং পার্ট সঙ্গে সঙ্গে কিছু রিজনিং এর পার্টও আছে। তো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করছি। যারা এখনো লাইভ ক্লাসে জয়েন করেনি, তো তোমরা ইমিডিয়েটলি জয়েন করে নাও। মিশন সিরিজ ডে 4 আমাদের সেশন আজকে। তো আমাদের আজকের অবজেক্টিভ, পেইন অফ ডিসিপ্লিন ইজ টেম্পোরারি। কারণ কি, আজকে আমরা স্টাডি করছি, আজকে আমাদের যে এই যে একটা পিরিয়ডটা, অনেকে লং টাইম ধরে প্রিপারেশন নিচ্ছে, অনেকে কলেজ কমপ্লিট হওয়ার পরে লং টাইম ধরে কোনো জবের সঙ্গে কানেকশন নেই বা একটা যে ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে। তো এই যে পেইনটা, এটা কিন্তু টেম্পোরারি। আমরা যদি ডিসিপ্লিন মেনটেন করি, আমরা যদি প্রপারলি সেটা যদি আমরা টাইমটাকে ইউটিলাইজ করি, আমরা যদি প্রপারলি ইউটিলাইজ করি, তো এই যে ডিসিপ্লিন কি একটা রুলস অ্যান্ড রেগুলেশন। কারণ প্রতিটা জায়গায় আমাদের একটা ডিসিপ্লিন মেনটেন করতে হয়। আর লাইফে মেন সাকসেসের যে কি, সেটা ডিসিপ্লিন। কারণ ডিসিপ্লিন ছাড়া কোনো কিছু লাইফে মানে কমপ্লিট হয় না, ঠিক আছে। পেইন অফ রিগ্রেট ইজ পার্মানেন্ট। যদি আজকে আমরা স্টাডি না করি, যদি আজকে আমাদের প্রিপারেশন ঠিকভাবে না করি, তো এক্সাম কিন্তু ফার্স্ট ফেব্রুয়ারি পরে এক্সাম কিন্তু শেষ। এরপরে কিন্তু সিএইচও এক্সাম কবে আসবে তার কোনো সিওরিটি নেই। এরপরে রিগ্রেট করে কোনো লাভ নেই, ঠিক আছে। যদি ওই রিগ্রেটটা কিন্তু পার্মানেন্ট, বাট আজকের পেইনটা, আজকের ডিসিপ্লিনটা, আজকের প্রিপারেশন, আজকের স্টাডিটা কিন্তু টেম্পোরারি। আজকের এই পেইন, আজকের এই ডিসিপ্লিন যদি আমি ফলো করি, এটা একটা টেম্পোরারি বেসিসের জন্য। এক্সামের পরে আর আমাকে পড়তে বলবে না বা করার দরকার নেই, ঠিক আছে। বাট যদি আমরা প্রিপারেশন না নিই, তাহলে এই রিগ্রেটটা অনেকে এক্সাম দেওয়ার পরে ফিল করে যে না, আমার যদি আরেকটু প্রিপারেশনটা ভালো হতো, আমার যদি কোচিংয়ে যদি আমি অ্যাডমিশন নিতাম, আমি যদি ক্লাসগুলো ঠিকভাবে ফলো করতাম, আমি যদি প্রপার ইনস্ট্রাকশন টিচাররা ফলো করতাম, তো হয়তো আমার 1-2 নাম্বারের জন্য আমার সিলেকশন আটকে যেত না। তো এই যে রিগ্রেটটা, এটা কিন্তু পার্মানেন্ট রিগ্রেট। এরকম যাতে রিগ্রেট তোমাদের মধ্যে না থাকে, তোমাদের মনে না থাকে, তোমাদের 100% তোমরা এফোর্ট দাও। বাকিটা এক্সামের উপরে, এক্সামের যে কোশ্চেনের উপরে, এটার মধ্যে তোমরা ছেড়ে দাও যে আমি 100% এক্সামের কোশ্চেনের মধ্যে দিলাম, বাকিটা দেখা যাবে কি হবে, ঠিক আছে। যাতে রিগ্রেট না হয়। আর রিগ্রেটটা কিন্তু খুবই ভয়ঙ্কর। এটা তোমাকে ডেইলি তোমাকে ইরিটেট করে, ঠিক আছে, মেন্টালি খুবই ইরিটেট করে। যে আমার যদি আরেকটা কোশ্চেন যদি কারেক্ট হতো, আমি যদি আরেকটু যদি এক্সামের যদি প্রিপারেশন নিতাম। অনেকেই জিনিসটা ফিল করে, অনেক স্টুডেন্টের সঙ্গে কথা হয় যে আমার হয়তো আরো কিছুদিন আগে অ্যাডমিশন নিলে ভালো ছিল, আমি হয়তো আরো কিছুদিন আগে প্রিপারেশন নিলে ভালো ছিল। তো এই যে রিগ্রেটটা, ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা ফিল করি, জাস্ট আমাদের এই জিনিসগুলো একটু মেনটেন করাই ইম্পর্টেন্ট। তো আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন, the objective of National Deworming Day is to deworm all preschool and school age children, enrolled and non-enrolled, between the age of 1 to 19 years, 2 to 20 years, 3 to 18 years, 4 to 16 years. যাদের তোমাদের এই জিনিসগুলো কমপ্লিট, তাদের ক্ষেত্রে কোনো ব্যাপারই না। বাট যারা এখনো এটার সঙ্গে এখনো কানেক্টেড না বা এখনো সিএইচওর সিলেবাস সম্বন্ধে অতটা আইডিয়া নেই, প্লিজ স্টার্ট করো, ঠিক আছে। এই যে ডিওয়ার্মিং, ঠিক আছে, ডিওয়ার্মিং থেকে তুমি প্রিভিয়াস ইয়ারে যতগুলো সিএইচও কোশ্চেন দেখবে, সবগুলো কোশ্চেনে কিন্তু ডিওয়ার্মিং থেকে একটা কোশ্চেন আসে। কারণ এটা সিএইচওর মানে যারা আমরা সিএইচও জয়েন করবো, সিএইচও জয়েন করার পরে এই প্রোগ্রামগুলো কিন্তু আমাদের ডিল করতে লাগে। আর তুমি যদি প্রোগ্রাম সম্বন্ধে তোমার আইডিয়া না থাকে, তাহলে তোমাকে সিএইচওর মধ্যে কেন জয়েন করাবে না। তো তার জন্য তোমার ডিওয়ার্মিং রিলেটেড তোমার কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া থাকতে লাগে। প্রিভিয়াস ক্লাসও প্রতিটা ক্লাসেই আমরা ডিওয়ার্মিং দেখেছি, ডিওয়ার্মিং নিয়ে যে কিভাবে আমরা ডিস্ট্রিবিউট করি, কোন এজ গ্রুপ, টার্গেট গ্রুপ কারা আছে,
যে এখানে আমরা ট্রিটমেন্ট পারপাসে কি দিই, সমস্ত কিছু আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি। এই কোশ্চেনটা এই ক্লাসে নেওয়ার এটাই অবজেক্টিভ যে এই কোশ্চেন থেকে অর্থাৎ ডিওয়ার্মিং থেকে একটা কোশ্চেন সিএইচও এর মধ্যে 100% কনফার্ম। এখন ডিওয়ার্মিং রিলেটেড অলরেডি জিনিসগুলো কমপ্লিট, তাও একটা কোশ্চেন এখানে অ্যাড করলাম, একটা কোশ্চেন থেকে যাতে আমরা যা যা স্টাডি করলাম সবগুলো আমার মাইন্ডের মধ্যে ক্লিয়ার আছে কিনা, ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা। যে এখানে আমি একটা কোশ্চেন দিলাম যে এখানে জাস্ট আমি এজ গ্রুপ জিজ্ঞেস করলাম, বাট এখানে শুধু এজ গ্রুপ না, এখানে আরো অনেক কিছু আছে। তো আমার প্রতিটা জিনিস যাতে আমার একবার এটা আবার রিফ্রেশ হয় মাইন্ডের মধ্যে, এটাই মেইন জিনিস। তো যাদের অলরেডি কমপ্লিট ভালো, যাদের এখনো কমপ্লিট না, তো তোমরা একটু সিরিয়াসলি জিনিসটা নেওয়া দরকার। The objective of National Deworming Day. তো ফার্স্ট কোশ্চেন এখন এনডিডি প্রোগ্রাম, এনডিডি প্রোগ্রাম ন্যাশনাল ডিওয়ার্মিং ডে, এটা অবজার্ভ করা 10 ফেব্রুয়ারি, 10 ফেব্রুয়ারি, ঠিক আছে, সিন্স 2015। 10 ফেব্রুয়ারি মানে প্রতি বছরই এটা 10 ফেব্রুয়ারিতে এটা সেলিব্রেট করা হয়। সেলিব্রেট মিন্স এখানে অ্যাওয়ারনেস জেনারেশন প্লাস যে ট্রিটমেন্ট পারপাসে যে অ্যালবেন্ডাজোল ট্যাবলেট ডিস্ট্রিবিউশন। তো এখানে আমরা ট্রিটমেন্ট পারপাসে আমরা যে মেডিসিনটা দিই সেটা কি ট্যাবলেট আলবেন্ডাজোল দিই, ম্যাবেন্ডাজোল দিই, বাট আলবেন্ডাজোলটাই এনএইচএম এর ডিস্ট্রিবিউশন, এটাই ডিস্ট্রিবিউট করা হয় ট্যাবলেট আলবেন্ডাজোল। এটা দুটো স্ট্রেংথ থাকে, একটা 400 আর একটা 200 mg। এই ট্যাবলেট থেকে কোশ্চেন আসে, যতবারই কোশ্চেন দেবে ট্যাবলেট থেকে কোশ্চেনগুলো আসে। তো এখানে ট্যাবলেট মানে এটা এজ গ্রুপ, টার্গেট গ্রুপ করা। তারপর এখানে দুটো ক্যাটাগরিতে আছে, একটা আছে 1 to 2 ইয়ার, আর একটা আছে 2 to 19 ইয়ার। তো 1 to 2 ইয়ার এদেরকে আমরা চাইল্ড বলি, ঠিক আছে, আর এখানে এজ গ্রুপটাকে আমরা অ্যাডাল্ট বলি। চিলড্রেনের ক্ষেত্রে আমরা কত দিই 200 mg, আর অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা দিই 400 mg, ঠিক আছে। এখানে একটা খাওয়ার নিয়ম আছে, ঠিক আছে, এখানে 0 to মানে লেস দেন 1 ইয়ার থেকে এখানে শুরু করা হয়। এখানে লেস দেন 1 ইয়ার থেকে আছে, লেস দেন 1 ইয়ার আর লেস দেন 1 ইয়ার, লেস দেন 1 ইয়ার আমরা 200 mg ট্যাবলেট দিই, ঠিক আছে। লেস দেন 1 ইয়ার আমরা 200 mg ট্যাবলেট দিই। তো এখানে তিনটে এজ গ্রুপে ডিভাইড করা আছে, তিনটে এজ গ্রুপে আমরা ট্যাবলেট আলবেন্ডাজোল ডিস্ট্রিবিউট করি। তো এখানে যে এজ গ্রুপটা কোন এজ গ্রুপের জন্য আমরা কিভাবে, এখানে কিন্তু নরমালি আমরা যেভাবে আমরা একটা প্যারাসিটামল নিয়ে নিলাম আর আমরা একটা সেট্রিজিন নিয়ে নিলাম, এরকম ভাবে কিন্তু নেওয়া হয় না। এখানে ট্যাবলেট নেওয়ার ফার্স্ট চিউ দেন সোয়ালো, ঠিক আছে, ফার্স্ট চিউ দেন সোয়ালো। তো এখানে এজ গ্রুপে less than 1 year, then 1 to 2 year, 2 to 19 year। এখানে ট্যাবলেটের স্ট্রেংথ 200 mg, এখানেও সেম 200 mg, এখানে 400 mg। এটাকে আমরা আবার অনেক সময় বলি এটাকে বলি হাফ ট্যাবলেট, এটা বলি আমরা ফুল ট্যাবলেট। এক্সামে হাফ ট্যাবলেট আর ফুল ট্যাবলেট দিয়ে এই জিনিসটা বুঝতে হবে যে হাফ ট্যাবলেটটা কি, হাফ ট্যাবলেট, ঠিক আছে। ট্যাবলেটটা একটা স্ট্রেংথে থাকে, ঠিক আছে, মানে একটা 400, তো হাফ করে দিলে এটা 200 হয়ে যায়, ঠিক আছে। তো এখানে সিস্টেমটা কি হবে, ক্রাস্ট দেন সোয়ালো, এখানে চিউ দেন সোয়ালো, এখানে সেম, অতটুকু শুধু ডিফারেন্ট। এজ গ্রুপ এই পার্টটা থেকে এক্সামে মানে এটা কোন এজে কত এমজি আমরা ট্যাবলেট দিই অ্যালবেন্ডাজোল ট্যাবলেট, এটা একটু তোমরা ভালো করে দেখে নিও। বাকিগুলো তো জানো এজ গ্রুপ। ট্যাবলেট আলবেন্ডাজোল অনেক সময় কি হয় জিনিসগুলো মনে হয় যেন খুব সিম্পল, বাট সিম্পল জিনিসের সিলি মিস্টেক হয়, ঠিক আছে। কারণ এক্সামে যখন এটাতে এক্সামের প্রেশার থাকে, এক্সামের টেনশনে সিলি জিনিসগুলো মানে সিম্পল জিনিসগুলো সিলি মিস্টেক হয়। তার কারণে কিন্তু বড় কোশ্চেনে কিন্তু আমাদের মানে কনসেন্ট্রেশনটা বেশি থাকে। যেমন খালি রাস্তায় গাড়ি চালানোর মতো, খালি রাস্তায় কি হয় গাড়ির স্পিড বেশি থাকে, অ্যাক্সিডেন্ট বেশি হয়। আর যেখানে বেশি জ্যাম থাকে, যেখানে ট্রাফিক বেশি থাকে, সেখানে কিন্তু অ্যাক্সিডেন্ট খুব কম হয়। সেম এরকম হয়, যখন কোশ্চেন খুব ইজি দেখা হয় মনে হয় যেন এটা খালি রাস্তা, আমার কনফিডেন্স তখন বেড়ে যায়, তখনই ভুল হয়।
আর যখন একটু কোশ্চেন বড় থাকে তখন আমাদের কনসেন্ট্রেশনটা একটু বাড়ে, আর যখন কনসেন্ট্রেশন বাড়ে তখন ভুল হওয়ার চান্সটা কম থাকে। ঠিক ঠিক ওই জিনিসটাই। তো এখানে এজ গ্রুপ 1 to 19 ইয়ার্স। Next question, midday meal program provides how many calories and protein per day? 300 calories and 6 to 12 gram of protein, 200 calories, 6 to 12 gram protein, 300 calories, 8 to 12 gram, 200 calories, 8 to 12 gram of protein. মিড ডে মিল, ঠিক আছে। মিড ডে মিল থেকে অনেকের কনফিউশন থাকে যে অ্যাকচুয়ালি মিড ডে মিলটা কবে স্টার্ট হয়, এটা রিনেম কি, তারপর এটার যে নিউট্রিয়েন্টস, ঠিক আছে। তো মিড ডে মিল, এমডিএম, ঠিক আছে, এটা ফার্স্ট লঞ্চ হয় মিড ডে মিল প্রোগ্রাম। একটা আছে মিড ডে মিল প্রোগ্রাম আর একটা স্কিম, একটা আছে প্রোগ্রাম আর একটা আছে স্কিম। স্কিম তো প্রোগ্রাম 1961 to 62 আর স্কিম 1995। আর এটা এখন কিন্তু মিড ডে মিল বানায়, এটা রিনেম পিএম পোষণ, ফরওয়ার্ড 2021, ঠিক আছে, পিএম পোষণ, পিএম পোষণ। তো এখন কিন্তু আমরা মিড ডে মিল বলি না, এখন আমরা কি বলি, পিএম পোষণ, ঠিক আছে। আচ্ছা, এখানে টার্গেট গ্রুপ কারা? এখানে টার্গেট গ্রুপ প্রাইমারি আর আপার প্রাইমারি এজ গ্রুপ। তো প্রাইমারি এজ গ্রুপে কারা? প্রাইমারি এজ ক্লাস 1 টু মানে ক্লাস 1 to 5 আর আপার প্রাইমারি 6 to 8 গ্রুপ। তো এখানে এজ গ্রুপটা কারা? এজ গ্রুপ একটা আছে প্রাইমারি, একটা আছে আপার প্রাইমারি। প্রাইমারি, তো প্রাইমারিতে কারা আছে? ক্লাস 1 to 5, আর আপার প্রাইমারি 6 to 8, ঠিক আছে। এখানে ক্যালোরি কতটুকু দেওয়া হয়? এখানে ক্যালোরি দেওয়া হয় 450 কিলো ক্যালোরি, আর প্রোটিন দেওয়া হয় 12 গ্রাম। আপার প্রাইমারিতে দেওয়া হয় 700 কিলো ক্যালোরি, আর এখানে দেওয়া হয় 20 গ্রাম, ঠিক আছে। তাহলে এটা কিন্তু নিউ গাইডলাইন, এটা নিউ গাইডলাইন। তো অনেক সময় এক্সামে নিউ গাইডলাইন না জিজ্ঞেস করে ওল্ড গাইডলাইনও জিজ্ঞেস করে, তো আমার দুটোটাই জানা দরকার যে আমার ওল্ড গাইডলাইনে কি আছে, নিউ গাইডলাইনে কি আছে, ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেন, মিড ডে মিল প্রোগ্রাম আলাদা, স্কিম আলাদা। মিড ডে মিল প্রোগ্রাম ফার্স্ট লঞ্চ হয় 1961, ঠিক আছে, আর স্কিম লঞ্চ হয় 1995। স্কিম লঞ্চ হওয়ার পর এটা আবার রিনেম হয় পিএম পোষণ অভিযান আর 2021। এটার মধ্যে নিউ গাইডলাইনে আপার প্রাইমারি আর প্রাইমারি আপার প্রাইমারি ক্যালোরিটা 450 আর 700, ঠিক আছে, আর প্রোটিনটা। তো এখানে আমরা বলি কি যে টোটাল ডেইলি রিকোয়ারমেন্ট, একটা বাচ্চার তার ডেইলি রিকোয়ারমেন্ট 1/3 অফ ক্যালোরি এন্ড হাফ অফ দ্য প্রোটিনস এখানে মিড ডে মিল প্রোগ্রামের আন্ডারে কিন্তু ডিস্ট্রিবিউট করা হয়, ঠিক আছে। তো 1/3 অফ ক্যালোরিজ এন্ড হাফ অফ দ্য প্রোটিন, ঠিক আছে। এটা একটু ভালো করে মনে রাখো যে, ঠিক আছে, বাচ্চার যতটুকু ক্যালোরি রিকোয়ারমেন্ট, এখানে ক্যালোরি কতটুকু দেয় 450, ঠিক আছে। তো 450 ইনটু 3, তো মানে 3/1 1/3 ক্যালোরি আর হাফ প্রোটিন দেয়। 24 যদি প্রোটিন ডেইলি রিকোয়ারমেন্ট হয় একটা বাচ্চার, মানে ক্লাস 1 to 5 স্ট্যান্ডার্ডে, তো সেক্ষেত্রে হাফ প্রোটিন মানে 12 গ্রাম প্রোটিন কিন্তু আমরা মিড ডে মিল স্কিমের আন্ডারে অর্থাৎ পিএম পোষণ আন্ডারে কিন্তু বাচ্চারা পায়, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে এটা কিন্তু ওল্ড গাইডলাইন, এখানে নিউ গাইডলাইনের কোনো কিছু নাই। তো ওল্ড গাইডলাইন বা নিউ গাইডলাইন যেটা হোক আমার দুটোটাই জানা দরকার।
এখানে ওল্ড গাইডলাইনে কি আছে? ওল্ড গাইডলাইনে আছে 300 ক্যালোরিজ, ঠিক আছে, 200 না 300 ক্যালোরিজ, 300 ক্যালোরিজ আর 6 টু 12 না 8 টু 12 গ্রাম প্রোটিন, ঠিক আছে, এটা সেমই আছে 12 গ্রাম প্রোটিন। তো নিউ গাইডলাইনে 12 মানে 450 আর 12 গ্রাম, ওল্ড গাইডলাইনে 300 ক্যালোরিজ আর 8 টু 12 গ্রাম অফ প্রোটিন, ঠিক আছে, আমরা দুটোটা জানা রাখা দরকার, ঠিক আছে। তো মিড ডে মিল প্রোগ্রাম ইম্পর্টেন্ট, অ্যালবেন্ডাজোল মানে ন্যাশনাল ডিওয়ার্মিং ডে ইম্পর্টেন্ট, এগুলো সিএইচওর জন্য ইম্পর্টেন্ট। আগে জানতে লাগবে যে কোন এক্সামের কোন টপিকটা ইম্পর্টেন্ট। আর এই আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, যেটা ওআরএস থেকে কোশ্চেন আসে না এরকম সিএইচও প্রিভিয়াস কোনো এক্সাম নাই, ঠিক আছে, যেটা ত্রিপুরার এক্সাম হোক বাইরের এক্সাম সব এক্সামে একটা কোশ্চেন কিন্তু ওআরএস থেকে কোশ্চেন থাকবে। কম্পোনেন্টস অফ ওআরএস ইনক্লুডস NaCl, KCl, Mg C12, MgCl2, H2O। তো এখানে চারটা অপশন দেওয়া আছে, একটু ডিফারেন্ট সিস্টেমে দেওয়া আছে, কোনটা কারেক্ট আনসার? ঠিক আছে, ম্যাক্সিমাম স্টুডেন্টের আনসার অপশন সি। তো ওআরএস এর যে কম্পোজিশন, কি কি কম্পোজিশন থাকে? ওআরএস এর কম্পোজিশন থাকে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ট্রাইসোডিয়াম সিট্রেট, আর এটা কি থাকে ডেক্সট্রোজ। আমরা বলি গ্লুকোজ। তো ঠিক আছে, তো এটা অ্যাডাল্ট ওআরএস, ঠিক আছে, একটা থেকে অ্যাডাল্ট ওআরএস আর একটা থেকে বাচ্চাদের ওআরএস, চিলড্রেন ওআরএস। এটা থেকে 200 ওয়াটারে এটা ডিসলভ করতে লাগে, ঠিক আছে, 4.2 গ্রাম থাকে, যেটা চাইল্ডের জন্য থাকে, চিলড্রেন এটা থাকে 4.2 গ্রাম, ঠিক আছে, আর এটা ডিসলভ করতে হয় 200 ml ওয়াটার, ঠিক আছে। আমরা সবসময় এটা বলি, বাট এটা জানা দরকার যে চিলড্রেনের স্ট্রেংথটা কত আর অ্যাডাল্টের স্ট্রেংথ কত। অ্যাডাল্টের স্ট্রেংথ 20.5, এটাকে আবার আমরা অনেক জায়গায় দেখি 21.8ও বলি। তো দুটোটাই কারেক্ট আনসার। আর এটা ডিসলভ করতে হয় 1 লিটার ওয়াটার, 1 লিটার ওয়াটার। তো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেংথটা 4.2 গ্রাম। এখন কোনো বাচ্চা যদি ডিহাইড্রেশন হয়, তো আমি যদি অ্যাডাল্টের ওয়ারেস খাই তাহলে কিন্তু অ্যাকচুয়াল কোয়ান্টিটি কিন্তু এটার সঙ্গে এজ গ্রুপের সঙ্গে ম্যাচ করা, ঠিক আছে, 200 ml আর 4.2, আর দুটোটা সেম অসমোলারিটি 245 মিলিঅসমোল, 245 মিলিঅসমোল পার লিটার, ঠিক আছে। তো 245 এটা অসমোলারিটি, আর এটা ডিসলভ করা 24 আওয়ার্স এর মধ্যে কিন্তু ইউজ করতে লাগে। এমন না যে আমি আজকে এটা ডিসলভ করলাম, এটা আমি আবার কালকে পরশুদিন হলো না, তাহলে কিন্তু আবার এটা সাইড এফেক্ট থাকতে পারে, ঠিক আছে, রিঅ্যাকশন হতে পারে। তো তার জন্য ওআরএস একটা বেস্ট কম্পোনেন্ট। ওআরএস কিন্তু ডায়রিয়া প্রিভেন্ট করে না, ওআরএস জাস্ট ডিহাইড্রেশনটা প্রিভেন্ট করে। আর ডিহাইড্রেশন যাতে না হয় তার জন্য কিন্তু আমরা ওআরএসটা নিই। ওআরএস স্ট্রেংথ এই কম্পোজিশনগুলো আছে। তো এখানে কারেক্ট অ্যান্সার NaCl, KCl, এটা নাই, এটা একটু আগে ছিল। এখন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সিট্রেট, ওয়াটার আর সুগার, ঠিক আছে, অপশন সি কারেক্ট অ্যান্সার। Next question, Gobi campaign of UNICEF includes all except growth monitoring, observation, breastfeeding, immunization.
Gobi campaign of UNICEF, United Nations International Child Emergency Fund, UNICEF. UNICEF full form United Nations Child Emergency Fund, headquarter New York. গোবি ক্যাম্পেইন। তো ইউনিসেফ যে গোবি ক্যাম্পেইনটা, এটা অ্যাকচুয়ালি কি চাইল্ড সার্ভাইভাল রিভলিউশন, ঠিক আছে। 1980-তে গোবি ক্যাম্পেইনটা ফার্স্ট স্টার্ট হয়। ইউনিসেফ এটা ফার্স্ট স্টার্ট করে ইউনিসেফ, হ্যাঁ, ইউনিসেফ স্টার্ট করে চাইল্ড সার্ভাইভাল revolution 1980 ফার্স্ট স্টার্ট হয় চাইল্ড সার্ভাইভাল রিভলিউশন। তো ইউনিসেফে যে কনসেপ্টটা ছিল কি ছিল, গোবি থ্রি ফ্রেন্ড গোবি থ্রি ফ্রেন্ড কি গ্রোথ মনিটরিং, oral dehydration, breastfeeding, immunization, three friend, female education, family planning, আরেকটা কি ফিমেল সাপ্লিমেন্টেশন, নিউট্রিশন, ঠিক আছে। তো চাইল্ড সার্ভাইভাল রিভলিউশনে কি আছে, গ্রোথ মনিটরিং, গোবি থ্রি প্ল্যান্ট, গ্রোথ মনিটরিং, ওরাল ডিহাইড্রেশন, ব্রেস্ট ফিডিং, ইমিউনাইজেশন, ফিমেল এডুকেশন, ফ্যামিলি প্ল্যানিং আর ফিমেল নিউট্রিশন, ঠিক আছে। গোবি কনসেপ্ট মানে ইউনিসেফের কনসেপ্ট গোবি, ঠিক আছে। তো এটা মেইনলি কেন, চাইল্ড প্রোটেকশন, ঠিক আছে। চাইল্ড সার্ভাইভাল রিভলিউশনে মেইনলি চাইল্ড প্রোটেক্ট করা, মানে তার গ্রোথ মনিটর, ডেলিভারি হওয়ার পরে একটা বাচ্চার প্রপার মেজারমেন্ট, কারণ কি গ্রোথ মনিটর থেকে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারি কোন বাচ্চাগুলো মালনারিশড বা কোন বাচ্চা যদি সিভিয়ার ক্যাটাগরি আন্ডার থাকে, ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারি। ওরাল ডিহাইড্রেশন, কোন বাচ্চা দেখা যায় যে ডায়রিয়াতে, ঠিক আছে, আন্ডার 5 এজের মধ্যে সবচেয়ে মর্টালিটি রেট থাকে ডায়রিয়া। তো সেই ক্ষেত্রে আমরা যদি ওরাল ডিহাইড্রেশন, আমরা যদি সাপ্লিমেন্টারি নিউট্রিশন যদি প্রোভাইড করি, তো এটা অনেকটা রিডিউস হয়। ব্রেস্ট ফিডিং অবভিয়াসলি ইম্পর্টেন্ট, ইমিউনাইজেশন ইম্পর্টেন্ট, ফিমেল এডুকেশন। তো প্রথম তিনটা পুরোটা চাইল্ডের, আর নিচের বাকি তিনটা পুরোটা ফ্যামিলি প্ল্যানিং বা ফিমেল যে এডুকেশন বা প্রোটেকশন, অ্যাওয়ারনেস, এগুলোর উপরে কনসেপ্ট। তো গোবি ক্যাম্পেইন সবগুলো এখানে অ্যাকসেপ্ট, গ্রোথ মনিটরিং অবজারভেশন এখানে নাই, এখানে আছে ওরাল ডিহাইড্রেশন। ঠিক আছে, যারা লাইভ ক্লাসে আছো, যদি তোমাদের ক্লাস ঠিকঠাক মনে হয় তো তোমরা ক্লাস শেয়ার করতে পারো বা একটু লাইভ করে দিতে পারো, যাতে আমার একটু এনার্জি বুস্ট হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কালকে ইনফরমেশন, কালকে ক্লাস সেম 10, ঠিক আছে। কালকে ক্লাস সেম 10, 25 জানুয়ারি ক্লাস শিডিউল সেম টাইম 3:30, ঠিক আছে। Next, the physiological jaundice appear in term babies at the age of before 24 hours, between 30 to 72 hours, 96 hours, and none of the above. None of the question answer হয় না। বাকি তিনটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট आंसर? jaundice মানে হাইপার বিলিরুবিনেমিয়া, এক্সামের ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ তোমরা যখন কমিউনিটিতে যাবে দেখবে অনেক মা তার বাচ্চাকে নিয়ে আসে, যে প্রবলেম কি, প্রবলেম এটাই যে বাচ্চার যে অ্যাপিয়ারেন্স, বাচ্চার কালার বা বাচ্চার যে স্ক্লেরা, এগুলো চেঞ্জ হয়ে যায়, কেন হয়ে যায়। তো তোমার যদি জানা না থাকে যে এটা কি নর্মাল নাকি সেটা কোনো সিরিয়াস ইন্ডিকেটর, এটা তোমার আগে বুঝতে লাগবে। তো এর মধ্যেই একটা ডেলিভারি পয়েন্টে সবচেয়ে বেশি দেখা যায় যে
জন্ডিস, ঠিক আছে। জন্ডিস কি? জন্ডিস মিন্স হাইপার বিলিরুবিনেমিয়া। এখানের মধ্যে বিলিরুবিনের লেভেল বাড়ে কারণ ইমিচিওর যখন ডেলিভারি হয়, অর্থাৎ প্রিটার্ম ডেলিভারির ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায়, কারণ এখানে লিভার ম্যাচিওর থাকে, ইমেচিওর থাকে। তো যখন লিভার ইমেচিওর থাকে আমাদের বডিতে যে আরবিসি ব্রেকডাউন হয়, তো নর্মাল আরবিসি ব্রেকডাউন হওয়ার পরে সে যে আনকনজুগেটেড থেকে কনজুগেটেডে ট্রান্সফার করে কে? লিভার করে। বাট লিভার যখন ইমেচিওর থাকে তখন এই ওয়েস্ট প্রোডাক্টগুলো ট্রান্সফার করতে পারে না, আর এটা থ্রু স্টুল ইউরিনে পাস হয় না। তো বডিতে আলটিমেটলি স্টোর হতে হতে এটা কি হয়? বডিতে বিলিরুবিনের পার্সেন্টেজ বাড়ে, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি জন্ডিস, ঠিক আছে। তো সেটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে কারামান ইনডেক্স দিয়ে আমরা টেস্ট করতে পারি, আমরা অবজারভেশন আমরা টেস্ট করতে পারি, ঠিক আছে। তো এর টেস্ট ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, অনেকগুলো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে। তো জন্ডিসের যে টাইপ, এখানে একটা আছে ফিজিওলজিক্যাল জন্ডিস আর একটা আছে প্যাথোলজিক্যাল জন্ডিস। একটা আছে ফিজিওলজিক্যাল আর একটা আছে প্যাথোলজিক্যাল। যাতে কনফিউশন না হয়, ফিজিওলজিক্যাল আর প্যাথোলজিক্যাল। তো ফিজিওলজিক্যাল জন্ডিস নরমালি অ্যাপিয়ার হয় অন সেকেন্ড ডে, অন সেকেন্ড ডে অন সেকেন্ড ডে বা এটাকে আমরা বলি কি আফটার 24 আওয়ার্স, আফটার 24 আওয়ার্স, ঠিক আছে। এটা কি? ফিজিওলজিক্যাল জন্ডিস। বাট প্যাথোলজি কি? প্যাথোলজি ওয়ার্ডটা মিনিং কি? প্যাথোলজি মিন্স ইনফেকশন রিলেটেড। তো যখন বডিতে কোনো ইনফেকশন থাকে এটা আর্লি অ্যাপিয়ার হয়। তো এটা উইদিন 24 আওয়ার্স, উইদিন 24 আওয়ার্স। তো কোনো জন্ডিস অর্থাৎ অ্যাপিয়ারেন্স যদি কালার যদি চেঞ্জ হয় 24 আওয়ার্স আগে আর পরে, তখন এটাকে আমরা ক্যাটাগরি করি যে এটা প্যাথোলজিক্যাল বা ফিজিওলজিক্যাল জন্ডিস, ঠিক আছে। আচ্ছা, এখানে রেঞ্জটা কত থাকে? এখানে রেঞ্জ থাকে একটা প্রিটার্ম থাকে আর একটা টার্ম থাকে, একটা প্রিটার্ম আর একটা টার্ম বেবির ক্ষেত্রে। টার্ম বেবির ক্ষেত্রে থাকে, প্রিটার্মে থাকে কত? মোর দেন 5 টু লেস দেন 15 mg per dl, আর এখানে থাকে মোর দেন 5 টু লেস দেন 12 mg per dl, ঠিক আছে। তো ফোর্থ ডেতে পিকে যায় আর 7 ডেতে রিজলভ হয়। টার্ম বেবির ক্ষেত্রে প্রিটার্মে রিজলভ হয় 14 ডেজ। এটা একদমই নরমাল, হার্মলেস ফিজিওলজিক্যাল জন্ডিস। প্যাথোলজিক্যাল জন্ডিসে কি হয়? তার রেঞ্জটা থাকে অনেকটা বেশি, মানে মোর দেন 15 mg per dl থাকে, যেখানে কার্ডিয়াক হওয়ার চান্স থাকে, ব্রেন এর নিউরোলজিক্যাল ডিস্টারবেন্সেস হওয়ার চান্স থাকে, কারণ হাই বিলিরুবিন যখন বাড়ে তখন ডিরেক্টলি এটা ব্রেন সেলের মধ্যে এফেক্ট করে, যেটাকে আমরা কার্ডিয়াক বলি। অনেকটা হাই রেঞ্জ থাকে, মোর দেন 15 mg per dl, ঠিক আছে। মোর দেন 15 mg per dl। লেস দেন 5 এটা নরমাল, বাচ্চাদের বিলিরুবিনটা একটু বেশি থাকে, লেস দেন 5 এটা নরমাল ধরা যায়, ঠিক আছে। প্রিটার্মের ক্ষেত্রে টার্মের বেবির ক্ষেত্রে। ট্রিটমেন্ট যদি আমরা দেখি, ট্রিটমেন্টের ক্ষেত্রে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, ঠিক আছে। বোথ কেসে আমাদের ট্রিটমেন্ট কি থাকবে? আর এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আর কি ফটোথেরাপি। আর এখানের মধ্যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং প্লাস ফটোথেরাপি প্লাস এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন, ঠিক আছে। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, ফটোথেরাপি আর এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন, এটাই একমাত্র ডেফিনেটিভ ট্রিটমেন্ট। এক্সক্লুসিভ ব্লাড ট্রান্সফিউশন, এখানে ব্লাড ট্রান্সফিউশন ডেফিনেটিভ ট্রিটমেন্ট, মানে প্যাথোলজিক্যাল জন্ডিসে যেখানে হাই ইনফেকশনস থাকে। এতটুকুই মেইন জিনিস জন্ডিসের ক্ষেত্রে। তো ফটোথেরাপিটা নর্মাল, যে কোনো বাচ্চাকে আমরা ফটোথেরাপি দিতে পারি যখন বিলিরুবিন পার্সেন্টেজটা বাড়ে। নর্মালি প্রিমেচিউর বেবির ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। তো এখানে কি আছে? ফিজিওলজিক্যাল জন্ডিস। তো ফিজিওলজিক্যাল জন্ডিস আফটার 24 আওয়ার্স, বিফোর 24 আওয়ার্স এটা প্যাথোলজিক্যাল জন্ডিস। আফটার 24 আওয়ার্স, তো আফটার 24 সেকেন্ড ডে, বিটুইন 30 টু 72 আওয়ার্স। কারেক্ট আনসার বি। ব্রোঞ্জ বেবি সিনড্রোমটা দেখা যায় এটা যখন আমরা ফটোথেরাপি দিই তখন বেবির কালারটা চেঞ্জ হয়। তো ব্রোঞ্জ বেবি সিনড্রোমটা এটা কিন্তু গুড সাইন, ঠিক আছে, বেবির গুড সাইন ব্রোঞ্জ বেবি সিনড্রোম, মানে এটা বোঝা যায় যে এফেক্টিভ ফটোথেরাপি, ঠিক আছে, এফেক্টিভ
ফটোথেরাপিতে আমাদের কি করতে হয়, বেবির যে ডিস্টেন্সটা 45 সেন্টিমিটার ডিস্টেন্স রাখতে হয় ফটোথেরাপি মেশিন থেকে, বেবির ডিস্টেন্সটা 45 সেন্টিমিটার রাখতে হয়, বেবির আই অ্যান্ড জেনিটাল এরিয়া কভার করতে হয়। ফটোথেরাপিতে আমাদের ব্লু লাইট ইউজ করা হয় আর হোয়াইট লাইট ইউজ করা হয়, 4টে ব্লু লাইট আর 2টো হোয়াইট লাইট ইউজ করা হয় সায়ানোসিস চেক করার জন্য। ফটোথেরাপিতে ট্রান্সফার করতে হয়, মানে মুভমেন্ট চেঞ্জ করতে হয়, এভরি 2 আওয়ারে বেবির পজিশন চেঞ্জ করতে হয়, নাহলে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে ম্যাক্সিমাম হিট মানে হিট স্কিন বার্ন হওয়ার চান্স থাকে। তো আর ব্রেস্ট ফিডিং, ঠিক আছে, এভরি 2 আওয়ারে বেবির ব্রেস্ট ফিডিং করাতে হয়। তো এগুলো সবগুলো ফটোথেরাপি। Next, sudden increase in occurrence of a disease in a particular time and place is known as outbreak, inbreak, disease crisis, all of this. Sudden increase in occurrence of a disease in a particular time in particular, দেখো এখানে অপশনের মধ্যে যদি এখানে একটা অপশন থাকতো যে এখানের মধ্যে আমি ডি অপশন যদি আরেকটা অপশন দিই, এপিডেমিক, এখন কারেক্ট আনসার কোনটা? এপিডেমিক। এখন কারেক্ট আনসার কোনটা? sudden increase in occurrence of a disease in a particular place in particular time is known as outbreak, and inbreak, disease species, epidemic. Correct answer কোনটা? epidemic. কনফিউশন, ঠিক আছে, জাস্ট অপশন চেঞ্জ করে দিলে কনফিউশন না, মুখস্থ হয়ে যাবে। তো এখানে দেখো কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। এখানে কি আছে, সাডেন ইনক্রিজ ইন অকারেন্স অফ এ ডিজিজ ইন, যখন কোনো জায়গার মধ্যে পার্টিকুলার মিন্স স্পেসিফিক এরিয়া, পার্টিকুলার মিন্স কোন একটা এরিয়া স্পেসিফিক এরিয়া, এটা যদি আমাদের ম্যাপ হয়, ঠিক আছে, এটা যদি আমার ম্যাপ হয়, এই ম্যাপে কোন একটা পার্টিকুলার এরিয়া, দ্যাট মিন্স এই পার্টিকুলার এরিয়ার মধ্যে যদি স্প্রেড হয়, এটার নাম কি? আর যদি সেটা লার্জ এরিয়াতে স্প্রেড হয়, এই একটা ম্যাপে এই একটা লার্জ এরিয়াতে যদি স্প্রেড হয়, তখন এটার নাম কি? ঠিক আছে, কি নাম? এটা একটা লার্জ এরিয়াতে যদি স্প্রেড হয়, ঠিক আছে, সাডেন আউটব্রেক। এখানে দুটো টার্ম ইউজ করা হয়, একটা পার্টিকুলার এরিয়া, ঠিক আছে, লেখা আছে পার্টিকুলার টাইম এন্ড পার্টিকুলার এরিয়া, আর এটা কি আছে, লার্জ এরিয়া, ঠিক আছে। যদি অপশনের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে যদি লেখা থাকে লার্জ এরিয়া, তখন কিন্তু এটা এপিডেমিক, তখন এটা এপিডেমিক। তো এপিডেমিক মানে কি? এপিডেমিক মানে সাডেন আউটব্রেক ইন এ লার্জ এরিয়া, সাডেন আউটব্রেক, এটা সাডেন আউটব্রেক। লার্জ এরিয়া, ঠিক আছে, সাডেন আউট। আর যখন বলে কোনো একটা পার্টিকুলার স্পেসের মধ্যে, সাপোজ দেখা গেল যে ডেঙ্গু বা ম্যালেরিয়া কোনো একটা স্পেসিফিক এরিয়াতে একটা ভিলেজে সাডেন আউটব্রেক, ঠিক আছে, বাট এটা পার্টিকুলার স্পেসে, যখন পার্টিকুলার টার্মটা আসে তখন কিন্তু এটা, তখন এটাকে আমরা কি বলি? তখন এটাকে বলি আমরা আউটব্রেক, আউটব্রেক, ঠিক আছে, আউটব্রেক। আউটব্রেকের পরেই মানে এই আউটব্রেক হওয়ার পরেই কিন্তু এপিডেমিক আছে।
মানে এপিডেমিক কি, এপিডেমিক তো একটা লার্জ এরিয়া, তো লার্জ এরিয়াটা শুরু হয় তো স্মল এরিয়া থেকে শুরু হয়। তো স্মল এরিয়া যখন আছে তখন এটাকে আমরা কি বলি, আউটব্রেক বলি। আর আউটব্রেক যখন স্প্রেড হয় লার্জ এরিয়াতে, লার্জ কোয়ান্টিটির মধ্যে যখন স্প্রেড হয় তখন এটাকে বলি আমরা এপিডেমিক। ঠিক আছে, দুটো টার্মের মধ্যে ডিফারেন্স আছে। ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট আনসার কোনটা? এখানে কারেক্ট আনসার এটাও না, এটাও না, এটাও না, আউটব্রেক ডিজিজ, কারণ এটা একটা স্পেসিফিক এরিয়া মেনশন করা আছে। ঠিক আছে, যদি বলতে যে লার্জ এরিয়া সাডেন আউটব্রেক তখন এটা এপিডেমিক। এপিডেমিক হওয়ার আগে আগে আউটব্রেক হয়। ঠিক আছে, যে কোনো ডিজিজ আগে আউটব্রেক হয় তারপরে এপিডেমিক আসে। এন্ডেমিক, এন্ডেমিক, এপিডেমিক, এপিডেমিক, আউটব্রেক, স্পোরাডিক, আরেকটা কি প্যান্ডেমিক। ঠিক আছে, এগুলো সবগুলো আলাদা আলাদা মিনিং আছে। এন্ডেমিক মিন্স কনস্ট্যান্ট প্রেজেন্ট, এন্ডেমিক মিন্স কনস্ট্যান্ট প্রেজেন্ট। কোন ডিজিজকে কিন্তু এপিডেমিকও বলা যায় না, এপিডেমিকও বলা যায় না, এন্ডেমিকও বলা যায় না, স্পোরাডিক বলা যায় না। ডিজিজের ক্যারেক্টারিস্টিক নেচারের উপরে কিন্তু ডিপেন্ড করে ও ডিজিজটা। যেমন গয়টা, যেমন ম্যালেরিয়া। এখন যদি আমরা বলি ত্রিপুরার মধ্যে ম্যালেরিয়া, যেমন সাবরুমের একটা এরিয়াতে বা ধলাইয়ের একটা এরিয়াতে, এই এরিয়াতে মানে জানুয়ারি টু ডিসেম্বর পুরো বছরই প্রেজেন্ট থাকে, বাট এটা কিন্তু স্প্রেড হয় না। তার মানে কি কনস্ট্যান্ট প্রেজেন্ট। এই ম্যালেরিয়াটাই যদি সাডেন যদি আউটব্রেক হয় তখন এটি কি হয়, আউটব্রেক বা এপিডেমিক বা প্যান্ডেমিক। তো কোনো ডিজিজকে এইভাবে আমরা এক্সাম্পল সেট করতে পারি না যে এটাই এন্ডেমিক, এটাই স্পোরাডিক, এমন ভাবে হয় না। ঠিক আছে, তো এটা আমরা বুঝতে লাগবে যে এটা মিনিংটা কি। এন্ডেমিক মিন্স এন্ডলেস, এন্ডেমিক মিন্স এন্ডলেস, এখানে কি এন্ডলেস, এন্ডলেস কনস্ট্যান্ট প্রেজেন্ট। ঠিক আছে, এপিডেমিক মিন্স সাডেন আউটব্রেক in large quantity। ঠিক আছে, আর এপিডেমিক মিন্স আউটব্রেক, আউটব্রেক in particular, in a particular area, পার্টিকুলার এরিয়া। ঠিক আছে, আউটব্রেক। স্পোরাডিক মিন্স ইরেগুলার ইন্টারভ্যাল, স্পোরাডিক কোনো সময় আসে কোনো সময় আসে না। ঠিক আছে, ইরেগুলার ইন্টারভ্যাল। ঠিক আছে, ইরেগুলার ইন্টারভ্যালে যদি কোনো দেখা গেল যে কোনো একটা ডিজিজ দেখা গেল যে বছরে একবার একবার দেখা গেল, বা পুরো একটা ম্যাপের মধ্যে কোনো একটা জায়গার মধ্যে দেখা গেল, বা আরেকটা জায়গার মধ্যে দেখা গেল, একেবারে ইরেগুলার, যেটা এক বছর মানে কোনো এক বছরে যদি দেখা যায় পরের বছর নাও আসতে পারে। ঠিক আছে, যে কোনো ডিজিজ, যে কোনো ক্যাটাগরি ডিজিজ, এই জন্য কোনো ডিজিজকে স্পেসিফিক ভাবে বলা যায় না যে এটা স্পোরাডিক। প্যান্ডেমিক মিন্স ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে, কলেরা একবার এপিডেমিক হলো, কোভিড-19 এগুলো সবগুলো কি ছিল, প্যান্ডেমিক ছিল। ঠিক আছে, তো এগুলো একটু ভালো করে দেখে নিও, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে এই এন্ডেমিক, প্যান্ডেমিক, স্পোরাডিক থেকে। Next question. CBAC stands for Communication Based Assessment Checklist, Community Based Assessment Checklist, Compliance Based Assessment Checklist, Calculation Based Assessment Checklist। ঠিক আছে, তো CBAC ফর্ম তোমাদের কিন্তু ফিল আপ করতে লাগবে। এখন থেকে মাইন্ড সেট করে রাখো যে যখনই আমি CHO পোস্টিং পাওয়ার পরে আমার কিন্তু CBAC ফর্ম নিয়ে কিন্তু আমার একটু দৌড়াদৌড়ি করতে লাগবে। আশায় ফিল আপ করে, বাট তোমার এই জিনিসগুলো কম্পাইল করা, ফাইনাল রিপোর্ট করা, এই জিনিসগুলো অনেক কিছু আছে। সিব্যাক ফর্ম, সিব্যাক ফর্মটা মেইনলি আমরা করি এনসিডির জন্য। এনসিডির মধ্যে কি আছে, ক্যান্সার আছে, ওরাল ব্রেস্ট এন্ড সার্ভাইকাল ক্যান্সার আমরা স্ক্রিনিং করি, তারপরে হাইপারটেনশন আছে, ডায়াবেটিস মেলাইটাস আছে। এই জিনিসগুলো আমরা কি করি, স্ক্রিন করি কোনো একটা পেশেন্ট যখন আছে অ্যাবাভ 30 ইয়ার্স। তো এখানে অনেক সময় আছে যে এজ গ্রুপ কত, এখানে এজ গ্রুপ ইউজ ফর এনসিডি এন্ড টিবি। ঠিক আছে, একটা এনসিডি আর একটা কমিউনিকেবল ডিজিজ। এনসিডি মানে এই দুটো কেসের ক্ষেত্রে কিন্তু আমরা সিব্যাক ইউজ করি, যেখানে যারা এলিজিবল তারা মোর দেন 30 ইয়ার্স, 30 ইয়ার্স। কোনো বাড়ির লোক যদি 30 ইয়ার্স হয় তখন কি করে, আশারা বাড়িতে যায়। এখন যদি সেটা পুরাটা অ্যাপ বেসড
ঠিক আছে, এনসিডি অ্যাপ থাকে, অ্যাপ বেসড পুরাটা। তো তোমার অ্যাপের মধ্যে তুমি ফর্ম ফিল আপ করতে পারো। ফর্মটা কিরকম আমি তোমাদেরকে দেখাবো। তো এখানে যে কমিউনিটি বেসড অ্যাসেসমেন্ট চেকলিস্ট, ঠিক আছে, কমিউনিটি বেসড অ্যাসেসমেন্ট চেকলিস্ট আমরা কিন্তু এই জিনিসটা করতে লাগবে, ঠিক আছে, এনসিডি আর টিভি। Next question. Analysis mapping rounds taking vital sign. Which of the following vital sign is abnormal? চারটা অপশন দেওয়া আছে, কোনটা abnormal sign? Abnormal sign. তো তোমার অ্যাবনর্মাল সাইন জানতে গেলে তোমার যে ভাইটাল সাইন, নরমাল ভাইটাল সাইন আমরা সবাই জানি কি আছে, টেম্পারেচার, পালস, রেসপিরেশন, বিপি। তো বিপি নরমাল কত, লেস দেন 120/80 mmHg, ঠিক আছে। রেসপিরেশন কত আছে, 12 to 20 ব্রেথ পার মিনিট। পালস আছে কত, 60 to 100 বিটস পার মিনিট। টেম্পারেচার কত আছে, টেম্পারেচার আছে 36.5 to 37.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমরা ফারেনহাইটে 98.6 ডিগ্রি ফারেনহাইট। তো এটা যদি আমার নরমাল জায়গা থেকে অ্যাবনর্মাল ফাইন্ড আউট করতে কোনো ব্যাপারই না। এখানে কি আছে এবার, নরমাল অ্যাবনর্মাল দেখো এখানে, ঠিক আছে, কি আছে, 11-year-old মেল 90 বিটস পার মিনিট। আচ্ছা, 90 বিটস পার মিনিট ইন পালস, তো পালস তো নরমালি আছে। রেসপিরেশন 22, আচ্ছা এটা বর্ডার লাইন আছে, কাছাকাছি আছে, এটাকে আমরা কারেক্টে ধরি, মানে নরমাল ধরি। বিপিও ঠিক আছে। 13-year-old ফিমেল 10 বিটস পার মিনিট, মানে এখানে পালসটা অ্যাবনর্মাল আছে। আচ্ছা, এখানে পালসটা অ্যাবনর্মাল আছে, রেসপিরেশনটা ঠিক আছে, বিপিও ঠিক আছে। 5-year-old মেল 102 বিটস পার মিনিট, 24 রেসপিরেশন, এটাও ঠিক আছে, কারণ বাচ্চাদের প্রেসারটা কমে থাকে। 6-year-old ফিমেল, এটা ঠিক আছে, এখানে টেম্পারেচার ঠিক আছে, এখানে বিপি ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখা হচ্ছে 10 বিটস, তো এটা তো ব্রেডিকার্ডিয়া টাইপ, ঠিক আছে, সিভিয়ার ব্রেডিকার্ডিয়া, যেখানে 13-year-old ফিমেলে 10 বিটস পার মিনিট, অর্থাৎ রেসপিরেশন পালস আছে 10 বিটস, ঠিক আছে। তো এখানে এটা অ্যাবনর্মাল, অপশন 2 কারেক্ট आंसर। এখানে অ্যাবনর্মাল কোন সাইন, অপশন 2, ঠিক আছে। তো এগুলো একদমই সিম্পল, বাট এগুলো সলভ করতে একটু টাইম কনজিউমিং ম্যাটার, ঠিক আছে, একটু টাইম দিয়ে দেখতে লাগে। Next question, what are the beneficiaries of JSY, Janani Suraksha Yojana scheme? Women having institutional delivery at government and accredited hospitals, lactating mothers, children up to 5 years of age, all diabetic women. তিনটা স্কিম আমি আজকে ক্লাসে তোমাদেরকে বলে রাখি, তিনটা স্কিম, একটা জেএসওয়াই স্কিম, একটা জেএসএসকে স্কিম, আর একটা নবজাত শিশু সুরক্ষা কার্যক্রম, ঠিক আছে। এই তিনটে স্কিম খুব ভালো করে দেখো, এই তিনটা থেকে একটা স্কিমের কোশ্চেন এক্সামের মধ্যে থাকবে, ঠিক আছে। একটা জননী সুরক্ষা, একটা জননী শিশু সুরক্ষা, আর একটা নবজাত শিশু সুরক্ষা, ঠিক আছে, তিনটে স্কিম। তো আজকে এই ক্লাসে আমরা জেএসওয়াইটা দেখি। এটা ফার্স্ট কবে লঞ্চ হয়, জননী শিশু সুরক্ষা যোজনা, জননী সুরক্ষা যোজনা, ঠিক আছে, জননী যোজনা, ঠিক আছে। এটা ফার্স্ট কবে লঞ্চ হয়, 12 এপ্রিল 2005, 12 এপ্রিল 2005,
ঠিক আছে। নেক্সট এটা এম কি, ঠিক আছে, প্রমোট ইনস্টিটিউশনাল ডেলিভারি। ইনস্টিটিউশনাল ডেলিভারি। আর একটা কি, রিডিউস ম্যাটারনাল এন্ড নিওনাটাল মর্টালিটি রেট। maternal and neonatal mortality rate। ঠিক আছে, এই দুটো জিনিস মেইন। আর কি এখানে যে ভেহিক্যালটা নাকি জননী বাহিনী, ঠিক আছে, যে গাড়িটা দিয়ে যায় জননী বাহিনী, ঠিক আছে। এখানে বেনিফিট, ক্যাশ বেনিফিট এখানে থাকে একটা মা আর একটা যে সাপোর্টিভ এন্ড মানি আসার জন্য একটা ক্যাশ বেনিফিট থাকে, ঠিক আছে। তো ক্যাশ বেনিফিটটা কি থাকে এখানে, এখানে যারা রুরাল আর যারা আরবান, ঠিক আছে, যারা ওমেনের ক্ষেত্রে এটা থাকে রুরাল আর এটা আরবান। তো রুরালের ক্ষেত্রে থাকে 1400 আর আরবানে থাকে 1000। আবার আশারা রুরালে থাকে 600, আরবানে থাকে 400, ঠিক আছে। কারণ আরবানে ফ্যাসিলিটিস বেশি, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস বেশি, সবকিছু ফ্যাসিলিটি বেশি থাকার কারণে এখানে ইনসেন্টিভটা কম, ঠিক আছে। তো এখানে হোয়াট আর দ্য বেনিফিশিয়ারিজ, তো বেনিফিশিয়ারিজ হ্যাভিং ইনস্টিটিউশনাল ডেলিভারি এট গভর্নমেন্ট এন্ড accredited hospitals। correct answer option A। Distant vision is assessed by using Jaeger-Cut confrontation test, Pittsburgh test, Snellen chart। ডিস্টেন্স ভিশন, আমরা যখন কোনো অপথ্যালমোলজিস্টের কাছে যাই তখন আমাদের ফার্স্ট ভিশন চেক করে, ঠিক আছে। কি চেক করে, যেমন একটা ডিস্টেন্সে, কত ডিস্টেন্সে, মানে 6 মিটার ডিস্টেন্সে, 20 ফিট ডিস্টেন্সে আমাদের একটা চার্ট প্রেজেন্ট করে যেটার নাম স্নেনেল চার্ট। স্নেনেল চার্ট দিয়ে আমাদের কি চেক করে, ডিস্টেন্স ভিশন চেক করে, ডিস্টেন্স চেক করে কত ডিস্টেন্সে, 6 মিটার, ঠিক আছে, 6 মিটার ডিস্টেন্সে চেক করে। হিসবার্গ টেস্ট, এটা আমরা চেক করি স্ট্র্যাবিসমাস কনফ্রন্টেশনটা আমরা চেক করি ভিজুয়াল ফিল্ড, আর এটা চেক করি জায়গা টেস্ট নিয়ার ভিশন, ঠিক আছে। স্ট্র্যাবিসমাসটা কি, মানে অনেকে দেখবে যে আইয়ের ভিশন, মানে দুটো আইয়ের যে আমরা যদি আই কন্টাক্ট করি, আই কন্টাক্টটা কিভাবে হয়, মানে বোঝা যায় না যে কোন আই কন্টাক্ট আমরা করব, ঠিক আছে। এটা মানে সেপারেট থাকে, ঠিক আছে, কর্নিয়া সেপারেট ডিরেকশনে থাকে। তো এটা স্ট্র্যাবিসমাস। কনফ্রন্টেশন ইন ভিজুয়াল ফিল্ড, ঠিক আছে। ভিজুয়াল ফিল্ড মিন্স তুমি ধরো ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, ট্রাফিক সিগন্যালে তুমি দাঁড়িয়ে আছো, ট্রাফিক তোমার থেকে একটা ডিসটেন্স আছে, ধরো 40 মিটার বা 30 মিটার আছে, ঠিক আছে। তোমার এখানে যে ট্রাফিক সিগন্যাল যে রেড লাইটটা তুমি ঠিকভাবে দেখতে পাও না, ঠিক আছে। তো ভিজুয়াল ফিল্ড মিন্স তোমার ভিশনটা কতটুকু ডিরেকশনে কভার করে, কতটা ডিসটেন্সে তোমার ভিশনটা কভার করে, এটাই ভিজুয়াল ফিল্ড। জার্গের টেস্ট ও নিয়ার ভিশন আমরা চেক করি। তো এখানে কারেক্ট আনসারটা ডি। সবগুলাই কোশ্চেন এক্সামের ইম্পর্টেন্ট কোশ্চেন।
যারা একটু সিরিয়াসলি পড়াশোনা করে তাদের কিন্তু এই তোমাদের এত কিছু ফ্রি কন্টেন্ট ইউটিউবের মধ্যে দেওয়া হয়, এগুলোতে কিন্তু তোমরা সিলেকশন নিতে পারো, ঠিক আছে? একদমই তোমাদের উপরে সবটা, ঠিক আছে? পড়াশোনা করলে হয়, বাকি তো ফিল্টার করে করে সবকিছু তোমাদেরকে দেওয়া হয় না, ফিল্টার করে করে সবকিছু ইউটিউবে দেওয়া হয় যে এক্সামের জন্য কোনটা ইম্পর্টেন্ট, এত কিছু পড়ার দরকার নেই, খুব সিলেক্টিভ সিলেক্টিভ জিনিস দেওয়া হয়। আর যখন ক্লাসে এত কিছু ডিসকাস করে এগুলো পড়তেও সুবিধা হয়, মনে রাখতেও সুবিধা হয়, ঠিক আছে? এত প্রেশার নেওয়া দরকার হয় না, বাট ওই যে কমফোর্ট জোনটা একটু চেঞ্জ করা দরকার, ঠিক আছে? না নাহলে মানে লাইফ টাইম কি রিগ্রেট থাকে। when is ন্যাশনাল ডিওয়ার্মিং ডে অর্গানাইজড, ঠিক আছে? তো 10 ফেব্রুয়ারি অ্যানুয়ালি দুবার হয়, টুয়াইস, ঠিক আছে? একবার ফেব্রুয়ারিতে হয় আর একবার জুন জুলাইতে হয়, ঠিক আছে? এখানে কারেক্ট আনসার সি। Red ribbon express is related to malaria awareness, AIDS awareness, cancer awareness, polio awareness. Red ribbon, pink ribbon. একটা আছে রেড আর একটা আছে পিঙ্ক। পিঙ্ক রিবন, ঠিক আছে? আর একটা আছে রেড। রেডটা কি আর পিঙ্কটা কি? তো রেড রিবনটা মেইনলি কি এইচআইভি এডস, এইচআইভি এডস। আর ক্যান্সারের ক্ষেত্রে অনেকগুলো কালার ইউজ করা হয়, এর মধ্যে যেটা ব্রেস্ট ক্যান্সারের জন্য আমরা কি ইউজ করি, পিঙ্ক রিবন, ঠিক আছে? ক্যান্সারের মানে আলাদা আলাদা ক্যান্সারে আলাদা আলাদা রিবন ইউজ করা হয়, কালার কোড ইউজ করা হয়, বাট ব্রেস্ট ক্যান্সারের জন্য কারণ সবচেয়ে বেশি ফিমেলের ব্রেস্ট ক্যান্সারটা বেশি থাকে, তার জন্য আমরা পিঙ্ক কালার রিবন ইউজ করি, ঠিক আছে? এখানে রেড রিবন এইডস। The normal intraocular pressure is 20 to 35 mmHg, 16 to 25 mmHg, 8 to 21 mmHg, 19 to 38 mmHg. Intraocular pressure IOP, ঠিক আছে? ইন্ট্রাঅকুলার প্রেসার আইওপি। ইন্ট্রাঅকুলার প্রেসার কত থাকে 8 to 21, 10 বলা যায়, 8 to 21 mmHg, ঠিক আছে? এখন যদি এটা থেকে বাড়ে বা কমে এটাও আবার প্রবলেম, যদি এটা কমে আর যদি এটা বাড়ে, তো যদি ডিক্রিজ হয় লোতে কি হয়, হাইতে কি হয়, হাইতে হয় কি গ্লুকোমা, লোতে কি হয়, লোতে হয় ওকিউলার হাইপোটনিক, এখানে কি হয় রেটিনাল ডিটাচমেন্ট হয়, ঠিক আছে? রেটিনাল ডিটাচমেন্ট হয়। ওকিউলার হাইপোটনিক কি হয়, রেটিনাল ডিটাচমেন্ট হয়, ব্লাড ভিশন হয়, ঠিক আছে? গ্লুকোমা তো সেই ওইটা হয় যে ভিশনটা কি হয়, একটা পিন পয়েন্ট ভিশন চলে আসে, ঠিক আছে? পিন পয়েন্ট ভিশন হয়, ঠিক আছে? পিন পয়েন্ট ভিশন গ্লুকোমা ইন্ট্রাঅকুলার প্রেসার ইনক্রিজ হয়, ঠিক আছে? আইওপি আমরা চেক করি কিভাবে, আইওপি আমরা চেক করি টোনোমেট্রি দিয়ে আমরা চেক করি। টোনোমেট্রিটা দেখতে কিরকম, জাস্ট এটা কোনো ডিজিটাল, এটা ম্যানুয়াল একটা ইনস্ট্রুমেন্ট, এটা কর্নিয়ার উপরে প্লেস করে তার প্রেসারটা আমরা চেক করি, ইন্ট্রাঅকুলার প্রেসার, ঠিক আছে? ইন্ট্রাঅকুলার প্রেসার হাইতে কি লোতে কি,
ঠিক আছে, এটা 8 বা অথবা 10 ও বলা যায়। এটা কি টোনোমেট্রি, এই যে ইনস্ট্রুমেন্টের নাম টোনোমেট্রি। এখানে দেখো এখানে স্কেল আছে, মেজারিং স্কেল আছে, এখানে স্কেল আছে। স্কেলের মধ্যে এই যে দেখো এখানে জাস্ট এটা একটা ক্লিন প্রসিডিউর, স্টেরাইল ক্লিন প্রসিডিউর এখানে প্লেস করে এই টোনোমিটারের অ্যাঙ্গেলটা আমরা চেক করি যে আই প্রেসার কত, ঠিক আছে। Pulse polio immunization covers 0 to 5 years children, 0 to 1 year, 1 to 5 years, 0 to 2 years। সবচেয়ে বেশি কনফিউশন হয় 0 to 2 years আর 0 to 5 years এর মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার, 0 to 5 না 1 to 5 না 0 to 2 years। পালস পোলিও পিপিআই কিছুদিন আগে হলো, পিপিআই প্রোগ্রাম, পালস পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম। পোলিও কি অলরেডি ইন্ডিয়া থেকে ইরাডিকেট। হ্যাঁ, পোলিও পোলিও তিনটে ক্যাটাগরি আছে। পোলিও ক্যাটাগরি সেরোটাইপ 1 2 3। 1টা সবচেয়ে মোস্ট কমন, 2টা অলরেডি এটা ইরাডিকেট, আর 3টা কি এটা থাকে ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড প্যারালাইটিক পোলিও। পোলিও পোলিওমাইলাইটিস, পোলিও যে ইনভলভমেন্ট অর্গান থাকে জিআই সিস্টেম, আর এফেক্টেড অর্গান থাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ডিরেক্টলি পোলিও ফ্যাকোরালটা যায়, তো এই জন্য ফ্যাকোরালটিকে ডিরেক্টলি ব্রেনে অ্যাটাক করে, ঠিক আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অ্যাটাক করে, যার কারণে প্যারালাইসিস হওয়ার চান্স থাকে পোলিও। তো পোলিও অলরেডি ইন্ডিয়া থেকে ইরাডিকেট, বাট ওয়ার্ল্ডের 4টা কান্ট্রি থেকে পানি পিএনএল, পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, 4টা কান্ট্রিতে এখনো পোলিও থাকার কারণে ওয়ার্ল্ড থেকে পোলিও এখন ইরাডিকেট করা পসিবল হয় না, বাট ইন্ডিয়া থেকে কিন্তু পোলিও ইরাডিকেট 2014 পোলিওতে আমরা কি করি, ভ্যাকসিন কভার করি। তো টোটাল ভ্যাকসিন আমরা কয়টা দিই বাচ্চাদের ক্ষেত্রে, ভ্যাকসিন কোন কোন এজে দিই? একটা দিই ওপিভি 0 ডোজ, ওরাল পোলিও 0 দিই, ঠিক আছে। এরপরে দিই ওপিভি 1 2 3, এরপরে দিই আবার বুস্টার ডোজ, ঠিক আছে। কয়টা, আমার কোশ্চেন টোটাল কয়টা পোলিও আমরা দিই? এখানে 1টা 2 3 4 5 না 5টা আরো আছে। পোলিও 2 আমরা কবে দিই? পোলিও সেকেন্ড ডোজ 6 উইকসে আমরা দিই। এটা কবে দিই? 6 উইকস। এটা কবে দিই? বার্থ। ওপিভি 1 6 উইকস, এটা 10 উইকস, এটা 14 উইকস, ঠিক আছে। বুস্টার ডোজ আমরা কবে দিই? 16 to 24 উইকস, ঠিক আছে। এগুলা ডিরেক্ট পোলিও। এবার আরেকটা পোলিও আছে যেটা ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, ওপিভি, যেটা কি ভ্যাকসিন, ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। ওইটা কবে কবে দিই? তো এখানে এগুলা সবগুলো লাইভ ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন টোটাল কয়টা? 1 2 3 4 5, ঠিক আছে। এখানে টোটাল 5 ভ্যাকসিন। আরেকটা দিই আইপিভি, ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। এটা কবে কবে দিই? এটা দিই আমরা, একটা দিই 6 উইকসে দিই, আর একটা দিই 10 এ দিই না 14 এ দিই, 14 এ দিই। আর একটা কবে দিই? 9 to 12 মান্থ, ঠিক আছে। তো এখানে 1 2 3, ঠিক আছে। তো তিনটা ভ্যাকসিন দিই, আইপিভি 1 2 আর একটা বুস্টার ডোজ। এক্সাম্পল কিন্তু আসে টোটাল 8টা ভ্যাকসিন দিই। হ্যাঁ, এখানে 3টা, এখানে টোটাল 8টা পোলিও লাইভ ভ্যাকসিন আর কিড ভ্যাকসিন। তো পোলিও ভ্যাকসিন আমরা 0 to 5 ইয়ার্স এর বাচ্চাদেরকে আমরা টার্গেট করি। Next question. Kayakalp program is related to health management in hospital, information management in hospital,
কমিউনিকেশন ম্যানেজমেন্ট ইন হসপিটাল, ক্লিনলিনেস এন্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন হসপিটাল। কায়াকল কিন্তু একটা মেইন কম্পোনেন্ট আয়ুষ্মান মধ্যে। কায়াকল আয়ুষ্মান সাব সেন্টার, সাব হেলথ সেন্টার থেকে শুরু করে প্রাইম পিএসসি লেভেল, সিএসসি লেভেল, ডিস্ট্রিক্ট হসপিটাল, সব জায়গায় কিন্তু কায়াকল। কায়াকল মিন্স ক্লিনলিনেস, হাইজিন এন্ড ক্লিনলিনেস উপরে মেইনলি ফোকাস করা হয়। হসপিটাল ক্লিনলিনেস এন্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। আর আরেকটা যেটা আছে এনকোয়াস, এনকোয়াস মেইনলি স্ট্যান্ডার্ডের উপর, কোয়ালিটি কেয়ার উপরে ফোকাস করা হয়, ঠিক আছে। Cleanliness and hygiene. Next, in a quote, pencil is written as QFODJM. How is eraser written? In a quote, pencil is written as QFODJM. How is eraser written? তো রিজনিং এর কোশ্চেন একদম সলভ করা ইজি। রিজনিং এর কোশ্চেন থেকে তোমাদের এটা সবচেয়ে ফার্স্ট পয়েন্ট, যারা আমাদের রিজনিং ক্লাসে তোমরা জয়েন করলে বা রিজনিং ক্লাস তোমরা যারা দেখলে, আমাদের রিজনিং ক্লাস কিন্তু কমপ্লিট, যেটা আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। রিজনিং ক্লাস মানে রিজনিং মার্ক ক্যালকুলেট করা কিন্তু ভীষণ ইজি। তো যখনই এরকম কোনো কোশ্চেন আসে, জাস্ট একটু বুঝতে লাগবে যে প্রথম ফরম্যাটটা কোন স্টাইলে করা, ঠিক আছে। এটার থেকে কিন্তু পরেরটা আমরা দেখতে লাগবে, ঠিক আছে। তো যখনই তুমি যখনই এক্সামে যাবে, এক্সামে গিয়ে তোমার প্রথম কাজ হবে যে এখানে কি কি অ্যালফাবেটিক্যালি কি কি আছে, ঠিক আছে। মানে আমাদের যে এ থেকে শুরু করে এ বি সি ডি ই এফ জি এস আই জে কে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 I J K L M N O P Q R S T U V W X Y Z. तो 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 তোমার ফার্স্ট কাজ এটা, ঠিক আছে। এক্সামে হলে মাত্র গিয়ে তোমার কাছে কিছু নিশ্চয়ই কিছু একটা খালি পেজ থাকবে, ব্ল্যাঙ্ক পেজ থাকবে। ব্ল্যাঙ্ক পেজে প্রথমে এই ফরম্যাটটা করো, ঠিক আছে। এই ফরম্যাট থেকে কিন্তু তোমাদের এক থেকে দুইটা কোশ্চেন, জাস্ট এই ফরম্যাটটা করলে কিন্তু এক থেকে দুইটা কোশ্চেন সলভ করা যায়, একদমই সিম্পল। এখন ডিপেন্ড করে কোশ্চেনের প্যাটার্নটা কি, কোশ্চেনের প্যাটার্নের উপর ডিপেন্ড করে। এখানে কি আছে, পেন্সিল আছে, পেন্সিল। তো পেন্সিল ঠিক তার নিচে নিচে দেখো কিউ এফ ও ডি জে এম, ঠিক আছে। তাহলে কি আছে, পি এর পরে কিউ আছে, ব্যাপারটা কি, পি এর পরে কিউ, ঠিক তার আগে। তো এখানে কি আছে, +1 আছে, ই এর পরে এফ আছে, মানে +1, এন এর পরে এন 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 এর পর ও আছে, এখানে সেম +1, মানে সব +1 ফরম্যাটে আছে, +1 ফরম্যাট। তো এটা একদম ইজি, এটা সলভ করা একদম ইজি। তো ইরেজার, ইরেজারে কি আছে, ইরেজার প্রথম ফরম্যাটটা যেভাবে আছে সেম ফরম্যাট, এখানে +1 তো ই এর পরে এফ, এফ আর এর পরে আর এর পরে এস, এর পরে ডি, এস 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 এর পরে এস টি ই এফ আর এস। তো কি আছে, এটা আছে নিয়ে আর কিছু, এফ এস ডি টি এফ হ্যাঁ একদম প্রথমটাই আছে, বাকি কোনোটা শুধু এটা নেক্সট করবে, ঠিক আছে। তো রিজনিং কিন্তু সলভ করা একদম ইজি। একটু বুঝতে লাগবে যে কোন ফরম্যাটে দেওয়া আছে, আগে ফরম্যাটটা দেখো কি সি কেন আনসার এখানে উল্টা পাল্টা ফরম্যাট দেখো আগে কোনটা, এর আগেটা কি আছে ফরম্যাট দেখো, ঠিক আছে। একদম সলভ করে ইজি। Next, in summer is coded as runner. The code for winter will be kunta. আগে ফরম্যাট কিন্তু তৈরি করতে লাগবে, ঠিক আছে। ফরম্যাট আগে দেখো, যেহেতু তোমাদের ফার্স্ট টাইম এটা এক্সামে, তো ইজি থাকার কথা।
এগুলো কিছু না, জাস্ট তোমার সময়টা নষ্ট করে এখানে, ঠিক আছে? তো একটু প্র্যাকটিস না করলে কিন্তু অসুবিধা, ঠিক আছে? কি আছে? আর ইউ এন এন ই আর, ঠিক আছে? এখানে দেখো সব কিন্তু একই ফরম্যাটে চলে না, যে আমার ওই অ্যালফাবেটিক্যালি সেট করলে কিন্তু ওই রকম সব ফরম্যাটে কিন্তু হয় না, ঠিক আছে? এখানে সেম সেম কেসগুলো দেখো আগে কি কি আছে। ই ই আর আছে, এখানে সেম কেস, এখানে সেম কেস, ঠিক আছে? এম এর পরে এন, এম এর পরে আবার এন দেওয়া আছে, ঠিক আছে? এখানে আবার সেম কেস আছে, তাহলে এখানে সেম কেস সেম কেস সেম কেস। তো তুমি উইন্টার দেখো, উইন্টার লেখো এখানে টি ই আর। তো সেম কেস কোনগুলা? ই আর আর, ই আর, ঠিক আছে? ই আর। তো এখানে ঠিক আছে, এখানে সেম কেস, এটা সেম, এটা আই। তাহলে দেখো এখানে তিনটা সেম কেস, এখান এখান থেকে করা যায় কিন্তু তিনটা সেম কেস দেখো। আহ, এখান থেকে করা যায়। লাস্টে সবগুলো ইয়ার দেওয়া আছে, আচ্ছা লাস্টে সবগুলো ইয়ার আছে, ঠিক তার দুইটা দেওয়া, দুইটার আগে কি আছে? আই কোনটার মধ্যে আছে এটা দেখো। দেখো এখানে এই দুইটা সেম কেস সবগুলা, ঠিক তার দুইটার আগে সেম কেস কোনটা? এখানে আই আছে। তো তুমি এখানে এমনিতে কিন্তু এটা অপশন এটা বোঝা যায়, ঠিক আছে? মানে এটার পরের ওয়ার্ডগুলা কোনটা, এখানে যেমন পরের ওয়ার্ড এটা পরের ওয়ার্ড, তো এখানে কারেক্ট আছে বি, ঠিক আছে? বি ও ইউ, ঠিক আছে? সবগুলো না করলেও হয়। একটু প্র্যাকটিস করতে লাগবে, ঠিক আছে? হঠাৎ করে এরকম দেখলে একটু অসুবিধা মনে হয়, বাট কিছু কয়েকটা প্র্যাকটিস করলে কিন্তু বোঝা যায়, ঠিক আছে? তো টার্গেট 26 কিন্তু মানে রিজনিং এর উপরে আর কারেন্ট অ্যাফেয়ার জিকে এর উপরে কিন্তু একটা কোর্স দেওয়া আছে, তো যারা ইন্টারেস্টেড তোমরা দেখতে পারো, ঠিক আছে? তো আজকে ক্লাস এতটুকুই। আমরা আজকে ক্লাসে অনেক কিছু দেখলাম, অনেক কিছু নতুন একটু রিভিশন হলো, অনেক কিছু নতুন টপিক দেখলাম, রিজনিং এর পার্ট দেখলাম। নেক্সট ক্লাসে আরো কিছু রিজনিং থাকবে। তো যেগুলা ক্লাস কমপ্লিট, ক্লাসগুলা কমপ্লিট করো, নোট করো, রিভিশন করো। হাতে টাইম খুবই লিমিটেড, যদি তুমি এখন থেকে প্রিপারেশন না নাও তাহলে কিন্তু একটা রিগ্রেট তোমার মধ্যে থাকবে, যেটা আমি শুরুতেই বললাম যে ডিসিপ্লিনটা টেম্পোরারি ডিসিপ্লিন, সিলেকশনের জন্য এফোর্টটা একটা লিমিটেড টাইম, বাট তুমি যদি সিলেক্ট না হও একটা টাইম পরে কিন্তু হোল লাইফটা কিন্তু তোমার রিগ্রেট থাকবে, আর ওইটা খুবই পেইন, ডেইলি তোমাদেরকে যন্ত্রণা দেবে এই পেইন রিগ্রেটটা, ঠিক আছে? থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।